ধন্যবাদ ফাহিম ভাই, চমৎকার বিশ্লেষণ এবং অনেক গভীরে গিয়েছেন। আমি আপনার সাথে একটু কানেক্ট করে আমার আলোচনাটা করব। ফাহিম ভাই, আপনার যে স্লাইডে যখন আপনি দেখাচ্ছেন যে আপনার বাই এজ গ্রুপ ডিফারেন্ট ইউনিভার্সিটির যে আপনার রেইনফলটা দেখাচ্ছেন অন আনএমপ্লয়মেন্ট, এটা আসলে এখানে কিছু টেম্পোরাল ডেটা আছে এবং এখানে একটা ভলান্টারি আনএমপ্লয়মেন্ট আছে। ইস্যুটা হচ্ছে আপনি দেখে থাকবেন যে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এটা কমে আসছে 14%, ইফ আই এম নট রং, এবং অন্য দুইটা ইউনিভার্সিটিতে এটা আপনার করছে, স্টিক করছে। তো আমি তো রিক্রুটও করি প্রচুর প্রচুর সেক্টরে এবং আমার নিজের কোম্পানিতে। তো আমরা যেটা দেখি যে একটা অ্যাসপিরেশনাল জবের সাথে মিসম্যাচ হলে অনেকে ভলান্টারিলি আনএমপ্লয়েড থাকে, স্পেশালি এই সেগমেন্টটা। তো সে চাকরিটা নিচ্ছে না, তার কাছে চাকরিটা নাই তা না, চাকরিটা সে নিচ্ছে না। এবং ওই সময় সার্ভে করলে বা আপনি যখন ওই পয়েন্ট অফ টাইমে পাইলে আপনি দেখবেন যে সে আনএমপ্লয়েড দেখাবে। এটা একটা ইস্যু। হ্যাঁ, তো এখানে আসলে রিয়েল আনএমপ্লয়মেন্ট কতটুকু, আন্ডার এমপ্লয়মেন্ট কতটুকু, এটা আচ্ছা কখনোই পায় নাই। ওয়াও, আচ্ছা, দ্যাটস ফ্যান্টাস্টিক। 28 বছরে, তাহলে ভেরি গুড, ক্লিয়ার হয়ে গেলাম আমরা এই বিষয়টা। 28 বছরে কখনো চাকরিতেই ঢুকে নাই, তাহলে অ্যাসপিরেশনাল ব্যাপারটা এখানে আসছেই না। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা ইনফর্মালিটি ব্যাপারটাতে যদি আসি, আপনার ডেফিনেশন অফ এমপ্লয়মেন্ট, আমাদের দেশে যেটা বলে 7 দিনে 1 ঘন্টার কাজ পেলেও সেটা এমপ্লয়মেন্ট, যেটা ওইখানে বলছিলেন। হ্যাঁ, আইএলও ডেফিনেশন অনুযায়ী 7 দিনে 1 ঘন্টা যদি প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট থাকে, আয় করে থাকে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। আমাদের দেশে ইনফর্মাল সেক্টরে আপনার হিউজ এমপ্লয়মেন্ট, আমরা সবাই জানি। এখন কেন সেটা? তো এবং একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের সেক্টরগুলোতে ইনফর্মালিটি এক্সিস্ট করে। এগ্রিকালচার, আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস, এমএসএমই সেক্টরস, কনস্ট্রাকশনস, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, এরা সবাই কিন্তু আপনার ইনফর্মাল সেক্টর, রাইট? সো এবং একটা মজার ব্যাপার আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি একটা ফর্মাল সেক্টর গ্রো করে, সেখানে যদি 10টা ফর্মাল জবস ক্রিয়েট হয়, তার এগেনস্টে 100টা ইনফর্মাল জবস ক্রিয়েট হয়ে যায়। সেটা কিভাবে? যে কোনো একটা জায়গায় যাবেন, একটা নতুন একটা ইউনিভার্সিটি গড়ে উঠলো, সাথে সাথে আশপাশে 10টা মুদির দোকান চলে আসলো, 40 জন রিক্সাওয়ালা চলে আসলো, 50টা আপনার ট্রান্সপোর্ট ওয়ার্কার চলে আসলো, একটা বাস চলে আসলো। তাহলে কি দেখা যাচ্ছে যে এই ইনফর্মালিটিটা, তো এটা তো সাধারণভাবে একটা অ্যাডভান্সড ইকোনমিতে এটা তো ইনফর্মালি আসার কথা না, এটা তো ফর্মালি আসার কথা। তাহলে ইনফর্মালি কেন আসে, রাইট? আচ্ছা, এখানে একটা পলিটিক্স আছে যেটা আমাদেরকে বুঝতে হবে খুব কুইকলি। সেটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক সরকার ইনফর্মাল সেক্টরের উপরে মারাত্মক ডিপেন্ড করে। তো ট্রান্সপোর্ট ওয়ার্কারকে দিয়ে দিলাম একটা হরতাল লাগায়, হ্যাঁ, তারপরে এখানে একটা দিলাম জট লাগায়। তা আমাদের কিন্তু পারভার্স ইন্টারেস্ট থাকে পলিটিক্যাল গভর্নমেন্টের, যে এদেরকে আমরা উঠতে দিব না, স্কিলড করব না, উপরে উঠবে না। তো এইটা কিন্তু একটা আপনার, যেহেতু আমরা রিফর্ম নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে বর্তমান সরকারের একটা বড় রিফর্ম এজেন্ডা হওয়া উচিত ইনফর্মালিটি থেকে ফর্মালিটির দিকে শিফট করা। আমরা ইনফর্মালিটি দিয়ে সার্ভাইভ করতে পারবো না, এটা হবে না। বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হেলথ ইনফর্মালিটির উপর ডিপেন্ড করে কখনো হবে না। এবং সেই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আপনার, আমরা যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশে 40% এগ্রিকালচারাল লেবার, আপনার 37% সার্ভিসেস ইন্ডাস্ট্রিজে, 18%, চায়নাতে সেটা 25%, 30% এবং 40%, সার্ভিসেসে 40%, ভিয়েতনামেও একই জিনিস, 25, 25, 40। অর্থাৎ, তো বেসিক্যালি আপনার যখন ইকোনমি হেলদি হতে থাকে, তখন সার্ভিসেস সেক্টরের দিকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে মুভমেন্ট হতে থাকে, শিফট হতে থাকে। তাহলে এই যে রেকমেন্ডেশনসগুলো আমরা দিচ্ছি, সেটা সেই অনুযায়ী হতে হবে, যে আমাদের সেক্টরাল শিফটসগুলো কিভাবে হবে সেটা অনুযায়ী হতে হবে। আমাদের ভবিষ্যৎ দিক নির্দেশনাটা কি, যেটা ফাহিম ভাইও বলছিলেন, আমাদের হেলথ সেক্টর গ্রো করতে হবে, এডুকেশন সেক্টর গ্রো করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস গ্রো করতে হবে, অ্যাগ্রো প্রসেসিং গ্রো করতে হবে, আমাদের সার্ভিসেস সেক্টর গ্রো করতে হবে, টেকনোলজি সেক্টরস গ্রো করতে হবে। তাহলে আমাদের লেবার ফোর্স তো সেই দিকে যেতে হবে, আমাদের স্কিলিং প্রসেস তো সেই দিকে যেতে হবে, এডুকেশন তো সেইটার দিকে ধাবিত হতে হবে। কিন্তু সেই জায়গায় এডুকেশনটা হয়ে যাচ্ছে জেনেরিক, হ্যাঁ, এবং আপনার স্কিলড ভিত্তিক না। একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, অর মুভ করুন? না, প্রশ্ন করতে যাচ্ছি না, আমরা অনেকক্ষণ আলাপ করছি। আমি আই ওয়াজ জাস্ট থিংকিং ইটস গুড টু নো দ্য, মানে সেটিং দ্য প্রেমিস, বাট এমনিতে আমি যেটা বুঝতে যাচ্ছিলাম যে অ্যাকশন পয়েন্টস কি হইতে পারে, স্পেশালি ফর ইনফর্মাল সেক্টর। থেকে যেটা আমি বলছিলাম যে শিফট হওয়া দরকার, রাইট?
তো আমি বলছি যে ইনফর্মাল সেক্টরে এখানে এমপ্লয়েড হতেই থাকবে, মানুষজন আসতেই থাকবে, সেটা আমার প্রেসক্রিপশন না, কিন্তু আমি এগেইনস্ট ইট। এবং আমি কিন্তু ভোকালি এগেইনস্ট চিপ লেবার, এবং আমি ভোকালি এগেইনস্ট বাংলাদেশ যেভাবে চিপ লেবারকে আপনার আপনার কম্পিটিটিভ Market অ্যাডভান্টেজ করছে। চিন্তা করে আপনার গ্রোথ এজেন্ডা ক্রিয়েট করতে চাই, এটা কিন্তু আমি ভোকালি এগেইনস্ট। তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে উই নিড এ শিফট, যেখানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যেখানে সোহাইম ভাই বলছে যে আমাদের এডুকেটেড সেক্টরে এত আনএমপ্লয়মেন্ট, তাহলে এটা আমরা কিভাবে শিফট করব, এই প্রশ্ন চলে আসে। আমার কাছে এখানেই হচ্ছে যোগসূত্রতাটা, সেটা হচ্ছে যে যদি আমরা আপনার ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্টকে মুভ করতে পারি, শিফট করাতে পারি, তাহলে নিচে থেকে উপরে উঠতে থাকবে, সেখানেও ফর্মালাইজেশন হতে থাকবে। সেখানকার ফর্মালাইজেশনটা হবে স্কিলড ভিত্তিক। আমরা একটা লো স্কিলড ওয়ার্কারকে হাই স্কিলড ওয়ার্কারে শিফট করব। আমরা যখন ইভেন মাইগ্রেশনও যাচ্ছি, আমরা কিন্তু লো স্কিলড ওয়ার্কারকে আমরা মাইগ্রেট করছি, সেখানেও আমরা শিফট করব টুয়ার্ডস স্কিলড মাইগ্রেশন। আপনারা যদি হিস্ট্রিক্যালি দেখেন, ফিলিপিন্স, থাইল্যান্ড, ইভেন নেপাল, হ্যাঁ, যারা আপনার রেমিটেন্সের উপর ডিপেন্ড করে, আপনার ইন্দোনেশিয়া, সবাই কিন্তু শিফট করেছে আপনার স্কিলড মাইগ্রেশনে গ্র্যাজুয়ালি, কিন্তু আমরা এখনো সেটা করছি না। সো আমার প্রেসক্রিপশন হচ্ছে ইনফর্মালিটির উপরে ডিপেন্ড না করা।